স্কিল ম্যান পাওয়ার যখন এক্সপোর্ট করতে পারবো তখন আমাদের দেশের সম্মান আরো পাবে। মালয়েশিয়ায় যেতে হলে কি কি যোগ্যতা কিছু না, শুধু কি কোনটা process? অযোগ্যতাকে যোগ্যতা দেখানোর চেষ্টা করাতেই আসল না, আসলে ইনফরমেশন আমরা অনেক রাইট ইনফরমেশন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা জার্নালের বিশেষ সাক্ষাৎকারে। আমাদের সাথে আছেন সাবেক ব্যাংকার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কনসালটেন্ট, যিনি দেশ এবং বিদেশে বাণিজ্য এবং নানান ব্যবসায়িক সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি আর কেউ নন, মোহাম্মদ আনোয়ার শহীদ। আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশ এবং মালয়েশিয়া বিভিন্নভাবে যৌথ উদ্যোগে তারা কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ মালয়েশিয়ার এই যে একটি ক্ষেত্র, বাংলাদেশ মালয়েশিয়া বিভিন্ন বিষয়ে তারা কাজ করছে এবং শ্রম বাজার রয়েছে, কর্মসংস্থান রয়েছে, এইসব বিষয় নিয়ে বাংলাদেশ কাজ করছে। আপনি একটু বলবেন বাংলাদেশি কর্মীদের জন্য বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে শ্রম বাজার যেটি রয়েছে সেটি সম্প্রসারণে দুই দেশের সরকার কী ধরনের নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে, যদি একটু বলতেন। ধন্যবাদ আরেক বিষয় এখানে আসার জন্য। বাংলাদেশ আমাদের বিএমসিসি এর বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আমাদের কিন্তু ওদের বেসিক ম্যান্ডেট যেটা কার্যক্রম হলো টু এনহান্স ট্রেড এন্ড কমার্স বিটুইন দ্য টু বিদেশের ব্যবসা বাণিজ্য। সেখানে ম্যানপাওয়ার যে যে শ্রমবাজার সম্বন্ধে এটাতে আমরা খুব বেশি কোনো ফোকাস নেই। এটা বেসিক্যালি বাইরা যেটা তারা করে। তারপরে যেহেতু আমাদের এই ট্রেড কমার্সের মধ্যে এটা পরে আমাদের 8 লক্ষর উপর আমাদের বাঙালি এখানে অফিসিয়ালি আছে, তার আনঅফিসিয়ালি বলে আরো বেশি। তো সেখানে আমাদের যেটা শ্রমবাজার এখন বন্ধ আছে, উন্মুক্ত করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামী 21 তারিখে যাচ্ছেন। আলোচনা নিশ্চয়ই হবে, কিন্তু এই ব্যাপারে আমাদের বিএফসিসি এর কাজ চিন্তা ভাবনা হলো আমাদের যে শ্রমিক যারা আছে, মানুষ যারা আছে, তাদের যদি আমরা ট্রেড পাঠাতে পারি তাহলে আমাদের ওইখান থেকে রেমিটেন্স আরো বাড়ে, তারাও ভালো হয়ে থাকে। আমাদের বেসিক্যালি আমরা এই যে শ্রমিক আমরা সাপ্লাই করি কিন্তু ওই নিচের দিকে ওদের প্লান্টেশন বা এগুলোতে তাদের আয়ও কম, তাদের অনেক ধরনের ঝামেলা হয়। আমরা যদি তাদের স্কিল ডেভেলপমেন্ট করে পাঠাতে পারি তাহলে আমাদের রেমিটেন্স, তাদের আয়ও বাড়বে, তাদের আয় বাড়া মানে রেমিটেন্সও পাবে। একটু যদি বলি, আয় এবং রেমিটেন্সের কথা বলছেন, তবে এখন যারা বাংলাদেশের থেকে যারা মালয়েশিয়ায় কর্মরত রয়েছে তাদের অধিকার, ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ প্রয়োজন বলে আপনি মনে করেন? এইটার ব্যাপারে বিএমসি আমাদের বলার মতো সেই ধারণা নাই, কারণ যে বললো আমাদের মেন ফোকাসটা হলো ট্রেড অ্যান্ড কমার্সকে বাড়ানো। সেটা আমার মনে হয় বাইরে বলতে পারবে, এখানে প্রবাসী করলাম ওনারা বলতে পারবে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বাংলাদেশ কিভাবে মালয়েশিয়ার শ্রমবাজারে আরো প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করতে পারে? এখানে আমরা যেটা বলবো যে আমাদের থেকে গত বছর আমাদের মালয়েশিয়ার বিএমসিসি এর সঙ্গে ওইখানকার গভর্নমেন্ট এজেন্সি নিমসের সঙ্গে আমাদের একটা এমওইউ হয়েছে। ইউজুয়াল আমরা দেখার চিন্তা করে আমাদের দক্ষ শ্রমশক্তি ওখানে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইজ ভেরি ডেভেলপ মালয়েশিয়া অন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। ওইখানে তাদের জনবলও লাগবে সেমি কন্ডাক্টর। আমরা যেটা জানতে পেরেছি প্রায় 30,000 লাগবে তাদের 2023-25। কিন্তু তাদের ওইখানে এখন পর্যন্ত ইন্ডিয়া, ভিয়েতনাম বা ওইসব দেশটি করে মাত্র 15,000-এর মতো। তারপর বাংলাদেশে আমরা যদি এখানে আমাদের অনেক আছে যারা ট্রেন দিলে যেতে পারবে। এটার ব্যাপারে আমাদের ওখানকার সরকারি সংস্থা নিউজের সঙ্গে আমাদের একটা এমওইউ হয়েছে। প্রথমবার কোনো সরকারি সংস্থার সঙ্গে কোনো এ ধরনের প্রাইভেট জিডুক যেটা হয় মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, আমাদের চিফ অ্যাডভাইজার ছিলেন প্রফেসর ইউনুস, ওনার সামনে এটা হয়েছে। এটার উপর আমরা কাজ করছি স্কিল ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট। তাহলে আর যেভাবে বলছেন আসলে, তাহলে যে শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, দ্রুত, কম ব্যয়বহুল করতে দুই দেশ কিভাবে একসঙ্গে কাজ করতে পারে? দুই দেশ অবশ্যই কাজ করতে পারে, টু সোভারেন কান্ট্রি ওয়ার্কিং টুগেদার। কিন্তু আমরা বাইরে থেকে যা শুনি এটা সত্যি একটু দুঃখজনক। এটা কিভাবে এটাকে সহজীকরণ করে আপনার কস্ট অফ মাইগ্রেশন কমানো যায়, এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চয়ই
বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়াতে কোন খাতগুলো সবচেয়ে বেশি সম্ভাবনাময়? এখানে আমাদের যে আমার টোটাল ট্রেড ভলিউম যেটা বাংলাদেশ মালয়েশিয়া, সেটা এখন 3 বিলিয়নে খুব করে, কিন্তু তার মধ্যে আমাদের হলো 300 মিলিয়ন, রাফলি 10%, আর 90% হলো ওদের এক্সপোর্ট টু বাংলাদেশ। ট্রেড ব্যালেন্স অফ ট্রেড আমাদের অনেক বিপক্ষে। এটাকে কি করে ইমপ্রুভ করা যায় সেটি আমাদের মালয়েশিয়ার জন্য একটা বাংলাদেশ থেকে আমাদের চিন্তা ভাবনা। তো আমাদের একটা ফোকাস হলো আমাদের অ্যাজ ইট ইজ ওদের কিন্তু এক্সপোর্ট কিন্তু বেসিক্যালি পেট্রোলিয়াম প্রোডাক্ট আর এডিবল অয়েল, এটি ওদের বড়। তারপরে তো অন্য আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুবই ছোট, গার্মেন্টস ছাড়া আমরা খুব বেশি আলাপ ঠিক আছে। আমাদের মালয়েশিয়া চেম্বার থেকে স্কিল ডেভেলপমেন্টের জন্য যেটা বললাম ইউনিভার্সেশন সেমি কন্ডাক্টর আরও দিয়ে একটু সম্বন্ধে আমরা আলাপ করছি টু দ্যাট স্কিলম্যান গড। আমরা হালালের ব্যাপারে আমরা জোর দিচ্ছি আমাদের মালয়েশিয়া চেম্বার থেকে। হালাল মালয়েশিয়া ইজ লিডার অফ হালাল ইকোসিস্টেম, $3 ট্রিলিয়ন উপরে হালাল ইন্ডাস্ট্রি পৃথিবী। আমরা হালাল বলতে শুধু মনে করি কিছু মুসলমানদের জন্য মুসলিম, হালাল কিন্তু ইস হালাল লাইফস্টাইল। এখন অনেক পশ্চিমা দুনিয়ায় অনেকেই এটা গ্রহণ করেছে যে হালাল বলতে শুধু খাওয়া দাওয়া বা ফ্যাশন না, কসমেটিক্স না। হালাল আপনি অবাক হবেন, গত বছর আমি যখন মালয়েশিয়াতে ওদের বিহাসে গেলাম তখন ওরা বলতে ছিল হালাল লজিস্টিক, হালাল ট্যুরিজম। আমাদের আমরা মালয়েশিয়াতে সবচেয়ে বড় ফেয়ার যেটা হয় নিহাস সেপ্টেম্বরে, এবারও যাওয়া আগে আমরা নিয়েছি। ওটার মাধ্যমে আমাদের ধারণা হচ্ছে যে আমরা যদি হালালটাকে এখানে প্রতিষ্ঠিত করতে পারি, যে মানুষের এই সম্বন্ধে ও যদি আরও এটার ব্যাপারে সচেতন হয়, ইন্ডাস্ট্রি ইমপ্রুভ। এর মধ্যে আমাদের এখানে যেমন আমি বলি আমাদের এখান থেকে আমরা যদি কিছু ফুড আইটেম বা কিছু এক্সপোর্ট করতে চাই হালাল কিনা, এটা সার্টিফিকেশন একটু ঝামেলা আছে এইটার ব্যাপারে। কারণ জাকিম যে যাদের সার্টিফিকেশন দেওয়ার দিয়েছে মালয়েশিয়া, সেটা হবে আপনার ইসলামিক ফাউন্ডেশন। ওদের আবার ল্যাব এটা বিএসটিআই এখানে করে। এইগুলো আমরা হালাল আমরা নিজেরও একটা হালাল সাবমিট করার চিন্তা। তাহলে আপনি বাংলাদেশি যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্য মালয়েশিয়ার বাজারে প্রবেশ করতে কি ধরনের নীতিগত সহযোগিতা প্রয়োজন? তাহলে বাংলাদেশের যে পণ্যগুলো আসলে তৈরি হবে, যেহেতু তারা হালাল নিয়ে কাজ করছে, বাংলাদেশের প্রোডাক্টগুলো কি তারাও কি হালাল বেসড কাজ করে তারপর মালয়েশিয়ায় রপ্তানি করার জন্য কাজ করতে হবে কিনা? কি ধরনের সহযোগিতা? এখানে আমি বলি এগ্রিকালচারাল প্রোডাক্ট বাংলাদেশে কিছু আলু যেত, আমরা এখন চেষ্টা করতেছি যে আমটাকে ইনক্লুড করা। এগ্রিকালচার কিছু প্রোডাক্ট অল্প, আমি যেটা প্রথমেই বললাম যে আমাদের এক্সপোর্ট বাস্কেটটা খুব ছোট। তো এগুলো কিছু জিনিস আমরা বাড়ানো, তারপরে আমাদের লাইফস্টাইল অন্য কারণ মাটির আমরা কমপ্লিট করার তো খুব বেশি যে আছে সেটা নাই, আমাদের এর মধ্যে বের করে আনা হয়। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে মালয়েশিয়ার বিনিয়োগ আকর্ষণের জন্য কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত? ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারের আগে আমি মনে করি যে এখানে সানসেট ইন্ডাস্ট্রি যেগুলো আছে, যে ইন্ডাস্ট্রিগুলো বিকজ অফ লেবার শর্টেজ, তার মধ্যে ডেফিনেটলি লেবার শর্টেজ আছে, ভিয়েতনামে চলে যাচ্ছে। বিং এ মুসলিম কান্ট্রি আমাদের এখানে আসার সম্ভাবনা বেশি ছিল। তা আমরা যেগুলো বিভিন্ন কারণে আমরা এটা আকৃষ্ট করতে পারি না। এটিকে আমরা গতকালকেও আমি মানে চেম্বার থেকে এক্সপোর্ট প্রমোশন ব্যুরোকে ভাইস চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি, এটা নিয়ে আমরা আলাপ করেছি। তো আমাদের এক্সপোর্টটা কী করে বাড়ানো যায়, যেটা বললো আমার মাত্র 10%, এটাকে কী করে বাড়ানো যায় সেটি আমাদের এখন মেইন ফোকাস। সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বই এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা কিভাবে আরো শক্তিশালী করা যেতে পারে? আমি আগে যেটা বললাম যে মালয়েশিয়ার যে সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি দে আর ওয়ান অফ দ্য লিডার্স। ওদের আমি অবাক পেয়েছি ওদের ফ্যাসিলিটিস। তো সেই ব্যাপারে আমরা সহযোগিতা করলে, কারণ দে আর মোর ওপেন, আমাদের সহযোগিতা করলেন, আমাদের সঙ্গে কালচারালি অনেক মিল আছে, রিলিজিয়াস তো আছে। তো সেখানে ওদের কাছে আমরা সেই সহযোগিতা যত ইজিলি আমরা পাবো, সহজে পাবো, সেটা কিন্তু পশ্চিমা দুনিয়ার কাছ থেকে আমরা এত সহজে পাবো। সে ব্যাপারে আমাদের ফোকাসটা বাড়লে আমরা দেখবেন যে আইটি সেক্টরে
পজিশনে আমাদের অনেক কাজ করার সুযোগ। কিছুক্ষণ আগে বললেন আসলে আমাদের বাংলাদেশের প্রোডাক্টিভ অর্থাৎ রপ্তানিযোগ্য পণ্য শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নেই, আর বলছিলেন আম কিংবা কৃষি পণ্যগুলো পাঠানো। এক্ষেত্রে কি আসলে মালয়েশিয়ার পক্ষ থেকে এই যে কৃষি এবং কৃষির সাথে যে প্রযুক্তি রয়েছে সেখানে খাতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও উৎপাদনশীলতায় কি মালয়েশিয়া কোনোভাবে ভূমিকা রাখতে পারে কিনা, সে বিষয়টা একটু বলুন। যেমন বিভিন্ন প্রতিষ্ঠান জায়গা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান তারা বাংলাদেশে উন্নয়নের জন্য তারা কাজ করে, তারা এখান থেকে বেনিফিটেড হয়, বাংলাদেশে বেনিফিটেড হয়, তারা বেনিফিটেড হয়। সেক্ষেত্রে কৃষিতে মালয়েশিয়ার কোনো বিনিয়োগ বা উৎপাদনশীলতা কাজ করবে কিনা? আমার আপাতত মনে হয় না, কিন্তু আমি ওইখানে গিয়ে শুনে অবাক হয়েছি। কিছু বাংলাদেশি তারা ওইখানে জমি নিয়ে ডেইরি ফার্ম কাজ করছে, ইজ আদার ওয়ে ডাউন। আপনার আমাদের এখানে বাঙালিরা দেশের যাই বল, বিদেশে কিন্তু খুব হার্ড ওয়ার্কিং মনেস্টলি কাজ করে, এই নাম পাওয়া আছে। অন্য অন্য যারা শ্রমিক বলে অন্য দেশের তুলনায় মোর প্রোডাক্টিভ, তারা আইন মেনে চলে, এটা আমাদের নাম আছে। তো এইভাবে জায়গা বা ওদের মতো এই কালচারের ব্যাপারে কতটুকু করতে পারি, এটা আমাদের এখন আমরা একটা এই ব্যাপারে আমরা স্টাডি করি। একটু যদি বলতেন ফাইন্যান্সিয়াল সেক্টর, বিশেষ করে ইসলামী ব্যাংকিং, ফিনটেক খাত, এই খাতগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ কতটুকু? ইসলামিক ব্যাংকিং এ তারা যেটা বললাম হালাল ইতে তারা অনেক আগে আছে ইকোসিস্টেম। ইসলামিক ব্যাংকিংও আমি নিজে জড়িত। বাংলাদেশ ব্যাংক একটা সুকুক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ওখানে আমি নিজে অর্গানাইজ করে দিয়েছি মালয়েশিয়া থেকে রিসোর্স পার্সন। আমি অবাক হয়েছি যে কত মহিলা ক্যামব্রিজ থেকে পিএইচডি করে, তারপরে হার্ভার্ড থেকে ক্যামব্রিজ থেকে এমএস করে, হার্ভার্ড থেকে পিএইচডি আর পোস্ট পিএইচডি করেছে। তাদের হালাল ইসলামিক ব্যাংকিংটা এখানে আমরা অনেক বেনিফিট নিতে পারি। আমাদের এখানে বাংলাদেশে ইসলামিক ব্যাংক বলতে তো এটা গত কয়েক বছরের একটা কোনো আলোচনায় আসি, আলোচনা করার কিছু নেই। ইসলামিক ব্যাংকিং মালয়েশিয়ার মেস থেকে আমরা অনেক কিছু শিখার আছে, সহযোগিতা পাবো। প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক মেধাবী সন্তানরা বা মেধাবী তরুণরা উচ্চশিক্ষার জন্য দেশের বাহিরে যান। সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি বৃত্তি ও গবেষণার সুযোগ সৃষ্টি করা সম্ভব কিনা? সেটা অবশ্যই মালয়েশিয়া যারা উচ্চ শিক্ষার জন্য যায়, ওয়েস্টার্ন পশ্চিমা দুনিয়ায় যে ধরনের বড় বড় নাম করা ইউনিভার্সিটি আছে, ওদের এখানে কিন্তু এই ধরনের ইউনিভার্সিটি থেকে ওইসব বড় নাম করা ইউনিভার্সিটি, স্বনামধন্য ইউনিভার্সিটি, তাদের ক্যাম্পাস আছে মালয়েশিয়া। কস্ট অফ লিভিং যেহেতু কম এখানে, তার জন্য অনেক কম পয়সা তারা করতে পারে। এখন আমার জানা মতে 10 থেকে 12,000 বাংলাদেশি ছাত্রছাত্রী মালয়েশিয়াতে পড়াশোনা। তো এটাকে বাড়ানোর জন্য মালয়েশিয়ার সাইড থেকে অনেক উদ্যোগ, কিছুদিন আগে একটা এডুকেশন প্লেয়ার রয়েছে, অনেকগুলি ইউনিভার্সিটিতে লোকজন আসছে এখানে। আর একটা জিনিস যেটা আমাদের চেষ্টা করার বিষয় সরকার এবং অনুরোধ, অনেক দেশে আছে যে পড়াশোনা করার পর 2 বছর বা 1 বছর তারা ছাত্ররা থাকতে পারে, খুব তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি খোঁজার। এই মালয়েশিয়াতে এবং অন্য দেশের আছে, দুর্ভাগ্যের সাথে বাংলাদেশের ছেলে এখানে পড়াশোনা করে পড়াশোনা শেষ চলে আসতেছে। তারা যদি এখানে 1 বছর বা 2 বছর থেকে কোনো এমপ্লয়মেন্ট অপরচুনিটি খোঁজ করতে পারে, তাহলে তারা আরো বেনিফিট। এটা আমরা চেষ্টা করবো আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে, সরকারের মাধ্যমে এই জিনিসটা আমরা ঠিক করবো। উচ্চশিক্ষা ও গবেষণায় যৌথ উদ্যোগ দুই দেশের মানব সম্পদ উন্নয়নে কিভাবে অবদান রাখতে পারে? অবদান যেটা বললাম, শিক্ষার ব্যাপারে একটা শিক্ষা তো পুঁথিগত শিক্ষা বা রিসার্চ, কিন্তু বাংলাদেশিদের যেটা ওখানে সুবিধা কালচারালি ধর্মগতভাবে খাওয়া ইতে ওই সুবিধাটা ওখানে পায়। আমি আপনাকে বলতে পারি, আমার যার মতে একজন শিক্ষক ছাত্রী প্যারেন্টস আমাকে বলতেছিল যে ওখানে পাঠানোর পর আপনাদের চিন্তা নেই, ঢাকাতে থাকতে বাসার থেকে ইউনিভার্সিটি আমার চিন্তা যেতে থাকতো, এখন ওইখানে পাঠানোর পর এই চিন্তাটি কেন চলে গেল? আসলে নিরাপত্তার জন্য, লাইফস্টাইল, এখানে সামাজিক ভাবে এখানে আপনি ধর্ম কর্ম সুন্দরভাবে করতে পারতেছে, খাওয়া দাওয়া হালাল ফুড। আর
ওখানে এই যে যেটা বললেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যারা ভালোভাবে থাকতে চায়, তেমন আমি যেটা বললাম এটা বাস্তব বললাম যে ছাত্রী প্যারেন্টস আমাদের বলতে এখানে পাঠানো আমাদের তো চিন্তা নেই। এখানে বাসা থেকে ইউনিভার্সিটি গিয়ে আমাদের চিন্তা যতটুকু থাকবো এখন তত নেই। প্রযুক্তি, চিকিৎসা এবং তার সাথে প্রকৌশল শিক্ষায় বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া দরকার? মেডিকেল ট্যুরিজম যেটা বলি আমরা, বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেত, থাইল্যান্ডে, মালয়েশিয়া তারা এত সিরিয়াসলি এটা মেডিকেল ট্যুরিজমে ফোকাস করেনি। মানে তারা নিজেদের ক্যাটার করে, তাদের ভালো চিকিৎসা ব্যবস্থা আছে, যারা যাচ্ছে তারা ফিরে এসে তারাই মার্কেটিং করতেছে। মালয়েশিয়া এদের ব্যাপারে ফোকাস না, সুযোগ আছে আমাদের ভালো ডাক্তার ওইখানে গিয়ে ট্রেনিং নিয়ে আসতে পারে। আর আমরা যেহেতু কষ্ট ট্রিটমেন্ট কম, তারা আমাদের এখানে লোক গিয়েছে বেনিফিট। আরেকটি বিষয় যদি আপনাকে বলি, বর্তমানে প্রকট আকার ধারণ করেছে রোহিঙ্গা সংকট। এই রোহিঙ্গা সংকট উত্তরণে মালয়েশিয়া কিভাবে মানবিক এবং কূটনৈতিক ভূমিকা রাখতে পারে? মালয়েশিয়া তো প্রথম থেকেই আমাদের রোহিঙ্গার ব্যাপারে সহযোগিতামূলক, তারাও আমাদের এটা বুঝতে পারছে যে আমাদের একটা দেশ এতগুলো রোহিঙ্গা। বাট আসিয়ান চেয়ার হিসেবে তারা যতটুকু ভূমিকা রাখার চেষ্টা করেছে, এইখানে তাদের ভূমিকার থেকে এখানে অন্য দেশ চায়না তাদের ভূমিকা কম। আচ্ছা, আরেকটু ভিন্ন প্রসঙ্গে আসি। স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজম, এই বিষয়ে এখানে যে মালয়েশিয়া কিন্তু এখন বিশ্বমানের স্বাস্থ্যসেবা বাংলাদেশি নাগরিকদের জন্য কিন্তু সহজলভ্য করার একটি পায়তারা চলছে। কি ধরনের উদ্যোগ আসলে নেওয়া হচ্ছে যদি একটু জানাতেন? এর ব্যাপারে যে মালয়েশিয়া যে শিক্ষার যে মেডিকেল যে যে সুবিধাগুলো, এগুলো পরেই জানানোর চেষ্টা করতেছে। তো আমাদের এখানে যারা চিকিৎসার জন্য যায়, তারা কম্পারেটিভ স্টাডি করে দেখে যে ভালো চিকিৎসা, কস্ট অফ ট্রিটমেন্ট, সব মিলে মালয়েশিয়া ইজ এ গুড ডেস্টিনেশন কম্পেয়ার টু থাইল্যান্ড। সিঙ্গাপুরের থেকে তো অবশ্যই অনেক কম। মালয়েশিয়ার ভালো ডাক্তার আছে, সিঙ্গাপুরে অনেক বড় বড় ডাক্তার কিন্তু মালয়েশিয়া। সকল ডাক্তার তো আছে, তবে বাংলাদেশ থেকে যেতে হলে যে ভিসার একটি কিন্তু বিষয় থাকে, দ্রুততর করার জন্য কোনো ধরনের পদক্ষেপ? ভিসার ব্যাপারে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কোনো অসুবিধা নেই, বাট আমাদের একটা অসুবিধা হলো যে অনেকে নিয়ম না মেনে যাওয়ার যে চেষ্টা করে, তাতে আমাদের ব্যাপারে তারা অন্য অনেক দেশ, অন্য সব দেশের মধ্যে তারা উচিত ইউরোপেতে সমস্যা আরো বড়। এইটিকে আমাদের জন্য দুঃখজনক যে আমাদের রেপুটেশনটা সহজতর কিভাবে করতে পারে মালয়েশিয়ান সরকার? এই ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ নিতে পারে কিনা, বাংলাদেশ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কিছু নেই। তারা পদক্ষেপ না নেওয়ার পরেও তাদের ভিসা অ্যাপ্লিকেশন হ্যান্ডেল করে সুযোগ দিতে পারছে না। কিন্তু এখন যিনি হাই কমিশনার আছে সুরাদান সুমা, উনি খুব পজিটিভ, ভেরি প্রোঅ্যাক্টিভ হাই কমিশনার। উনি চেষ্টা করতেছেন এগুলো আরো যত সহজ। কি কি যোগ্যতা লাগবে আসলে মালয়েশিয়ায় যেতে হলে? কি কি যোগ্যতা? কিছু না, শুধু অযোগ্যতাকে যোগ্যতা দেখানোর চেষ্টা করাতেই আসলে ইনফরমেশন আমরা রাইট ইনফরমেশন। কিন্তু লোকজন যাচ্ছে, আপনি যে বললাম যে আমাদের অফিসিয়ালি 8 লক্ষ বাঙালি কাজ করছিলেন, আনঅফিসিয়ালি তারা বলে 10-12 লক্ষ। এটা আমাদের জন্য তো ভালো না। এই জন্য এই যে ভিসার প্রক্রিয়া যেটা বললেন, এটা আমাদের জন্য একটা নেগেটিভ প্রক্রিয়া আছে। তাহলে যদিও আসলে এই নেগেটিভিটিটা থেকে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আর স্বাস্থ্য পর্যটনের ক্ষেত্রে মালয়েশিয়ার হালাল বান্ধব পরিবেশ বাংলাদেশি রোগীদের জন্য কি ধরনের আসলে সুবিধা সৃষ্টি করতে পারে? আমি তো এইখানে বললাম, কালচারালি বললাম যে হালাল ফুড যেটা আপনি মালয়েশিয়া গেলে আপনি হালাল ফুড আপনি চোখ বুঝে খেতে পারেন। যে এই ব্যাপারে যারা খুব বেশি সচেতন, তাদের জন্য মালয়েশিয়া যে গুড ডেস্টিনেশন। কারণ থাইল্যান্ড বা ইন্ডিয়াতে গেলে আপনি শিওর হন, বা সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে আপনি নিশ্চিত আপনি হালাল ফুড, হালাল ট্রিটমেন্ট আছে কিনা জানি না, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিন্তু হালাল এই ব্যাপারে আমি একটা সেমিনার অ্যাটেন্ড করেছি। কারণ এই যে আমরা যে ওষুধগুলো খাই হালাল নন হালাল, এটার ব্যাপারে ওরা কাজ করতে আনিয়ে আছে। যাই হোক, যারা বাংলাদেশ থেকে ওইখানে আছেন, যারা প্রবাসী,
আর তারা নিশ্চয়ই হালাল যে সুযোগ সুবিধা সেগুলো পাচ্ছে। তবুও আর একটু বিষয় আসলে থেকে যায়, যারা প্রবাসী রয়েছেন তাদের উন্নত চিকিৎসার জন্য আরও কি কোনো ধরনের কার্যকরী ভূমিকা রাখা উচিত কিনা, বা কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? না, মালয়েশিয়াতে যে মেডিকেল ট্রিটমেন্টের যে স্ট্যান্ডার্ড বাই এশিয়ান স্ট্যান্ডার্ডের তারা অনেক আগে আছে। আপনার যে খরচটা যদি ধরেন, তারপর আপনি যে হালাল শুধু খাওয়া দাওয়া না, হালাল মেডিসিন আমরা যে মেডিসিনগুলো খাই হালাল রাখা ক্যাপসুলটা আপনি কৃষি আমি কি দিয়ে বানায়? বলেছি কি দিয়ে বান এইসব তো মালয়েশিয়া অনেক আগে আছে। মালয়েশিয়া সব দিক দিয়ে এগিয়ে রয়েছে। হ্যাঁ, মালয়েশিয়ার সম্ভাবনা আসলে কতটুকু বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য মালয়েশিয়ার সম্ভাবনা কতটুকু, বা মালয়েশিয়ার জন্য বাংলাদেশ কতটা সম্ভাবনাময়? আমি সবসময় বলি যে দুইটাই মুসলিম প্রধান দেশ, লিবারেল মুসলিম থিঙ্কিং করতে পারি না। সেই অবস্থায় আমাদের রিলেশনশিপ ক্যান গো টু নিউ হাইট। দুইটা সরকার যদি চেষ্টা করে, কারণ এটা তো ম্যান টু ম্যান যেটা বললো আমাদের 8 লক্ষ মিডল ইস্টে, সৌদি এমিরেটস এগুলো বাদ দিলে ইটস দ্য হাইয়েস্ট নাম্বার অ্যান্ড দে ভেরি হ্যাপি। যে বাংলাদেশে দে ভেরি হ্যাপিলি লিভিং হিয়ার। সম্ভাবনা প্রচুর আছে, যেরকম তারা ওখানে জমি নিয়ে কৃষিকাজ করতেছে, যারা লিগেলি থাকতে পারতেছে, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতেছে লিগেলি। তাদের এর উপর কোনো আমাদের স্ট্যাটিস্টিক্স নাই, বাট এমনি এইভাবে আমরা যখন যাই কিছু কিছু লোক খুবই ভালো। একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি আসি, বাংলাদেশ মালয়েশিয়ার যে সম্পর্ক, এই সম্পর্ককে একটি কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে আগামী 5 বছরে কোন কোন ক্ষেত্রগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন? স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ব্যাপারে আমি এতটাই না, কিন্তু আমাদের যে কঠিন যে সমস্যাটা, সেটা যে বললাম যে আনডকুমেন্টেড লেবার এইখানে গিয়ে আমরা আটকে যাই। তাদের লেবার শর্টেজ আছে, আমরা এটা অনেকখানি মেক আপ করতে পারবো। আনডকুমেন্টেড লেবার 1 নম্বর। 2 নম্বর ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট। 3 নম্বর আপনার কস্ট অফ মাইগ্রেশন। এইসব ব্যাপারে যেটা বললাম যে আমাদের চেম্বার যেহেতু এই সঙ্গে জড়িত না, এটা প্রবাসী কল্যাণ বলতে পারবে। এইগুলো যদি সহজে করা হয়, এগুলো যদি উন্নয়ন হয়, তাহলে আমাদের সম্ভব আরো। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতার নতুন দিগন্ত কোথায় এবং কিভাবে উন্মোচন হবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়া যাচ্ছে, তারপর উনি চায়না যাচ্ছে। এটাই আমাদের কাছে একটা বড় মেসেজ যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ বর্তমান সরকার আমাদের সম্পর্কটাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঠিক। তা নাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী উনি এই সফরে যেতেন। এটা আমাদের জন্য একটা পজিটিভ মেসেজ। আপনি তো আসলে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি, রানিং সভাপতি। এই সংগঠনটি আসলে কি ধরনের মূল বিষয় নিয়ে কাজ করে? প্রবাসীদের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য কি নিয়ে কাজ করে? আমাদের যেটা প্রথমেই বললাম যে ট্রেড এন্ড কমার্স, বাণিজ্য ব্যাপারে উন্নয়নের ব্যাপারে এই আমাদের প্রথম এখান থেকে যারা ইনভেস্টর আসে, আমরা তাদের ওয়ান স্টপ সার্ভিসের মতো তাদের সহযোগিতা করি। তারপরে আমরা কিভাবে আমাদের হালাল ইকোসিস্টেমে তারা যদি চেতে দিতে বল, তাদের এই সুবিধাটা নিয়ে আমরা কি করে ওয়ার্ল্ডে হালাল ইন্ডাস্ট্রি ইকোসিস্টেমে ঢুকতে পারি। তারপর তাদের এখানে যে শ্রমিকের কমতি আছে, সেখানে আমাদের এখানে স্কিল ম্যান পাওয়ার বাড়ে, আমাদের উপদ্রব এইসব ব্যাপারে আমরা সরকারি সংস্থা, প্রাইভেট অর্গানাইজেশন তাদের সঙ্গে আমরা কাজ করছি। একেবারে সর্বশেষ বার্তা, যারা মালয়েশিয়া যেতে চায় কিংবা যারা মালয়েশিয়ায় ইনভেস্ট করতে চায়, শিক্ষাক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মালয়েশিয়ায় যারা যেতে চায় আমি তাদের ব্যাপারে বলবো না, আমরা কাজ করছি মালয়েশিয়া থেকে ইনভেস্টমেন্ট আনা যায় কিনা। তো আমাদের ওই যে যেটা বললাম পজিটিভ সাইড, যেটা আমরা যদিও আমাদের বাংলাদেশের লোকজন লো অ্যান্ড মার্কেট, তারা ওই প্লান্টেশন, তারপরে ক্লিন অ্যান্ড মিলিং, জেনিং এইসব হিসেবে কাজ করে। এটা থেকে আমরা যখন উঠে, যখন আমরা স্কিল ম্যান পাওয়ার যখন এক্সপোর্ট করতে পারবো, তখন আমাদের দেশের সম্মান আরো পাবে। আর তাদের প্রয়োজন আছে
আমাদের সম্ভাবনা আছে, আমাদের লক্ষ্যবল আছে, সেটাকে আমরা কি করে স্কিল ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারি সেটি নিয়ে চিন্তা করবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যিনি রানিং সভাপতি এবং বিশিষ্ট সাবেক ব্যাংকার এবং ইন্টারন্যাশনাল কনসালটেন্ট আনোয়ার শহীদের সাথে। তিনি বললেন আসলে মালয়েশিয়া নিয়ে এবং মালয়েশিয়ায় বাংলাদেশের সাথে যে পারস্পরিক সম্পর্ক সেটি উন্নয়নে এবং মালয়েশিয়া থেকে কিভাবে বাংলাদেশে ইনভেস্ট করা যায় এবং এর আদ্যপান্ত সহ নানান বিষয় নিয়ে আমাদের সাথে আজ কথা বলেন। আমাদের অনুষ্ঠান আজকের আবার কেটে নেন, হ্যাঁ, আমাদের অনুষ্ঠান আজ এই পর্যন্ত। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।